অদ্ভুত দেখতে এই মোবাইলটি নিয়ে আজকের গল্প। হঠাৎ একদিন এই মোবাইলটি রহস্যজনকভাবে একটি ব্যক্তির কাছে পৌঁছে যায়। মোবাইলটি দেখে সেই ব্যক্তিটি কোনোভাবে বুঝতে পারছিল না যে এটা আবার কোন ধরনের মোবাইল, কারণ ট্রান্সপারেন্ট গ্লাসের মতো দেখতে এই ধরনের মোবাইল এখনো পর্যন্ত কোনো কোম্পানি রিলিজই করেনি। তো যাই হোক, এই মোবাইলটি ওপেন করার পর থেকে এই মোবাইল নিজেই সেই ব্যক্তিকে অনেক মেসেজ দিতে থাকে। আসলেও এগুলো কোনো মেসেজ না, বরং তার জন্য গাইডলাইন ছিল। আর এই গাইডলাইনগুলো ফলো করে সে ব্যক্তিটি রাতারাতি কোটিপতি হয়ে যায়। তবে মনে এবার প্রশ্ন আসে যে এই মোবাইলটির আসল রহস্য কোথায়, মোবাইলটা কেই বা অপারেট করছিল, আর যদি কোনো ব্যক্তি এই মোবাইলটিকে অপারেট নাই করে থাকে তাহলে কে করছে এসব কিছু জানবো আজকের এই ভিডিও থেকে। তাই আজকের এই ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। গল্পটি এবার শুরু করছি, আর এর মধ্যে আপনারা এই ভিডিওটিকে লাইক করে নিতে পারেন। গল্পের শুরুতেই আমরা ম্যাক্স নামের একটি ছেলেকে দেখতে পারি। কম্পিউটার ইঞ্জিনিয়ার এই ছেলেটি তার শহর থেকে অন্য একটি শহরে এসেছিল তার একটি কাজ কমপ্লিট করার জন্য। আজ তার কাজ কমপ্লিট হয়ে গেছে বলে সে তার শহরে আজকে ফিরবে। এর মধ্যেই যে হোটেলে সে থাকতো, হোটেলের রিসিপশনে সে যায়। রিসিপশনিস্ট তাকে জানায় যে তার জন্য একটি পার্সেল আছে। তবে এই পার্সেলটি কে পাঠিয়েছে এবং কোথা থেকে এসেছে সেগুলোর কোনো ইনফরমেশনই সেখানে ছিল না। এমনকি সেই রিসিপশনিস্টও তাকে কোনো কিছুই বলতে পারে না। তো ম্যাক্সের আর কি করার, সে তার রুমে নিয়ে গিয়ে এই বক্সটি খুলতে থাকে। বক্স খোলার পর সেখানে সে একটি মোবাইল দেখতে পারে। পুরোপুরি ট্রান্সপারেন্ট গ্লাসের মতো দেখতে এই ফোনটি অনেকটাই অদ্ভুত ছিল, কারণ এই ধরনের ফোন তো কোনো কোম্পানি রিলিজ করে না। তবে তার হাতের এই ফোনটি দেখে বোঝা যাচ্ছিল যে এটা খুবই উন্নত টেকনোলজি দিয়ে তৈরি করা একটি ফোন। তো যাই হোক, অনেকক্ষণ ঘাটাঘাটি করে সে কোনো কিছু বুঝতে না পেরে এই ফোনটি সে টেবিলে রেখে পাশের একটি রুমে যায়। হঠাৎ সেই ফোনে একটি মেসেজ চলে আসে। মেসেজটিতে লেখা ছিল পরবর্তী 2 দিন এই হোটেলে 50% ডিসকাউন্ট চলবে। মেসেজটি দেখে ম্যাক্স খুব একটা বিশ্বাস করে না। সে এই ইনফরমেশন চেক করার জন্য সঙ্গে সঙ্গে সেই হোটেলের কর্তৃপক্ষকে কল করে বসে। হোটেলের কর্তৃপক্ষ তাকে কনফার্ম করে যে আসলে এটা সত্য, পরবর্তী 2টি দিন 50% ডিসকাউন্ট দেওয়া হবে। বাস এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাক্স আজকে যাওয়ার বিষয়টা ক্যান্সেল করে দেয়, কারণ সে ভাবতে থাকে যে তার কাজের ফাঁক দিয়ে কিছুটা হলেও রিল্যাক্সের দরকার, আর 50% ডিসকাউন্ট পেলে কে না থাকতে চায়। এরপর সিনটি পরিবর্তন হয়। ম্যাক্স সেই হোটেলে বেশ রিল্যাক্স করছিল। হঠাৎ তার সামনে থাকা একটি টিভি স্ক্রিনে তার চোখ আটকে যায়। তখন সে একটি নিউজে দেখতে পারে যে একটি প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে সেখানকার প্রত্যেকটা যাত্রী মারা গেছে। এই নিউজটি দেখে সে হতভম্ব হয়ে যায়, কারণ এই ফ্লাইটেই তার বাসায় যাওয়ার কথা ছিল। সে তখন ভাবতে থাকে যে যদি তার ফোনে সেই মেসেজটি না আসতো তাহলে সে ঠিকই রওনা দিত। দুর্ঘটনার অন্য যাত্রীদের সাথে সে নিজেও মৃত্যুবরণ করত। আর এসব ভাবতে ভাবতেই তার ফোনে আর একটি মেসেজ চলে আসে। এই মেসেজে সিজর কোম্পানির শেয়ার তাকে কেনার কথা বলা হয়েছে। সে তখন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ফোনটি রীতিমতো তাকে অনেক বিষয়ে ইনফরমেশন দেওয়া শুরু করেছে। তবে তখনও পর্যন্ত ম্যাক্স সেই ফোনটিকে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। সে এবারের বারে সে শেয়ারটি কেনে না। সিনটি পরবর্তী দিনে চলে যায়। সে নিউজে দেখতে পারে যে গতকাল যে কোম্পানির শেয়ার তাকে কিনতে বলা হয়েছে সেই কোম্পানির শেয়ার আজ প্রায় 313 গুণ বেড়ে গেছে। অর্থাৎ গতকাল যদি সেই ফোনের মেসেজ অনুযায়ী সত্যি শেয়ার কিনতো তাহলে অবশ্যই আজকে কোটিপতি হয়ে যেত সে। আর এই ঘটনার পর থেকে সে ভাবতে থাকে যে আসলেও এই ফোনটির রহস্য কি। এই ফোনটিতে যে ইনফরমেশনই দেওয়া হচ্ছে সেই সকল ইনফরমেশনই সত্য হয়ে যাচ্ছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই ম্যাক্সের কাছে আরেকটি মেসেজ চলে আসে। এই মেসেজে তাকে একটি ক্যাসিনোর ইনফরমেশন দেওয়া হয়েছে, এমনকি সেখানে তাকে যেতেও বলা হয়েছে। সে তখন সে ক্যাসিনোতে চলে যায়। সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে তার কাছে আরেকটি মেসেজ চলে আসে, যে মেসেজে তাকে 13 নম্বর স্টলে যাওয়ার কথা বলা হয়েছে। ম্যাক্স সেখানে যাওয়ার পরে দেখে যে অলরেডি একজন সেখানে খেলছে, তাই সে চাইলে তো তাকে সরিয়ে দিয়ে খেলতে পারে না। বাধ্য হয়ে সে তাকে 100 ইউরো ধরিয়ে দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর সে নিজেই খেলা শুরু করে দেয়। তবে ম্যাক্স তখনও হয়তো চিন্তা করতে থাকে যে তার এই টাকাগুলো কোনোভাবে সে মিস ইউজ করছে কিনা। তবে খেলতে খেলতেই তার এই চিন্তা চেতনা পুরোপুরি ভুল প্রমাণিত হয়। সে রীতিমতো 1 লক্ষ ইউরোর জ্যাকপট জিতে যায়। আর এই বিষয়গুলো সেই ক্যাসিনোর সিকিউরিটি হেড জন লক্ষ্য করছিল। সে অবাক হয়ে যাচ্ছিল যে আসলে এই লোকটি কিভাবে জ্যাকপট জিতে গেল। এমনকি এই লোকটিকে এখানে সে কখনোই দেখেনি। প্রথমবারে জ্যাকপট সে কিভাবে জিততে পারে। আর এরপর থেকে সেখানকার প্রত্যেকটা গার্ডই তার উপর নজর রাখতে শুরু করে। এরপর তার ফোনে আরেকটি মেসেজ চলে আসে। সেখানে তাকে ব্ল্যাক জ্যাকের 6 নম্বর টেবিলে যাওয়ার কথা বলা হয়। এরপর সে টেবিলে যায়। সেই টেবিল থেকেও সে অনেক টাকা হাতিয়ে নেয়। তবে সিকিউরিটি হেড তখন তাকে মনিটরিং করে বুঝতে পারে যে প্রত্যেকটা দানের আগে আগে সে তার ফোন বের করে কি যেন দেখতে থাকে। তার তখন সে ব্যক্তিকে সন্দেহ হতে শুরু করে। সে ভাবতে থাকে সে অবশ্যই কোনো চিটিংয়ের আশ্রয় নিয়েছে, তা না হলে প্রত্যেকটা চালে এভাবে পারফেকশন কিভাবে আনা সম্ভব। তার হারার কোনো নামই ছিল না। আর এভাবে সে জিততে থাকলে তো সেই কোম্পানির 12টা বেজে যাবে। তাই সেখানকার সিকিউরিটি প্রধানের কথা মতো একজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়। ম্যাক্সকে সে বলে যে খেলার সময় সে কোনোভাবে ফোন ইউজ করতে পারবে না,
ফোন ইউজিংয়ের বিষয়ে এখানে সীমাবদ্ধতা আছে। ম্যাক্স তখন ভাবতে থাকে যে যদি আসলে ফোন সে ইউজ না করে তাহলে সে কিভাবে জিতবে, তাতে হয়তো তার টাকা সব চলে যেতে পারে। এটা ভেবে সে সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে। বাইরে এসেই সে তার ট্যাক্সি ড্রাইভারকে কল করে বসে। আসলে ট্যাক্সি ড্রাইভার ছিল টেকনোলজির বিষয়ে খুবই অভিজ্ঞ, যেটা ম্যাক্স খুব ভালো করেই জানতো। যার কারণে ম্যাক্স তাকে জিজ্ঞাসা করে যে এমন কোনো কিছু তৈরি করা কি সম্ভব যে আমার ফোনে যদি কোনো মেসেজ আসে তাহলে আমি শুধুমাত্র সেটা শুনতে পারবো, ফোনটি বের করে তার ডিসপ্লে দেখে আমার পড়তে হবে না। ট্যাক্সি ড্রাইভার তখন তাকে বলে যে এই বিষয় নিয়ে আমার খুব একটা ভালো জানা নেই, তবে এই গ্যাজেট সম্পর্কে যদি আমি কোনো তথ্য পাই তাহলে সঙ্গে সঙ্গে আমি আপনাকে জানিয়ে দেব। এরপরে ম্যাক্স সেখান থেকে তার হোটেলের দিকে রওনা হয়। হোটেলে ঢুকতে সে দেখতে পারে যে একটি কাপল সেখানে ঝগড়া শুরু করেছে। ম্যাক্স তখন তাদেরকে থামানোর জন্য বোঝানো শুরু করে দেয়, তবে সেই লোকটি তখন ম্যাক্সকে সেখানে ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপরে আমরা দেখতে পারি পকেট থেকে ম্যাক্সের সেই ফোনটি ক্যামিলা নামের সেই মেয়েটি বের করে নিয়ে আসে। এমনকি সেই ফোনে থাকা সিমটি সে বের করে স্ক্যান করে নেয়। আর এই সময় এই দৃশ্যগুলো দেখে অনেকটাই অবাক লাগছিল, কারণ ক্যামিলা তাকে কিভাবে চেনে, এমনকি তারা কিভাবে জানলো যে তার কাছে এমন ধরনের একটি ডিভাইস আছে। এমনকি নিজের মধ্যে আরেকটি প্রশ্ন তৈরি হয় যে তাদের আসল পরিচয়টা কি। তবে এই সব প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে ম্যাক্সের জ্ঞান ফিরে আসে। তবে তার জ্ঞান ফিরে আসা পর্যন্ত ক্যামিলা সেখানেই তার জন্য অপেক্ষা করতে থাকে। জ্ঞান ফিরতেই ক্যামিলা তাকে সরি বলে দেয়। ম্যাক্স তখন বলে না, কোনোই সমস্যা নেই, কারণ ম্যাক্স ক্যামিলাকে দেখে অলরেডি প্রেমে পড়ে গেছে। উল্টো ম্যাক্স ক্যামিলাকে ড্রিঙ্কের অফার দিয়ে বসে, তবে ক্যামিলা তাকে ব্যস্ততা দেখিয়ে দেয়। সে বলতে থাকে যে অন্য একদিন হবে। এরপর সিনটি পরিবর্তন হয়। ম্যাক্স তখন ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা করতে আসে। ড্রাইভারটি তখন তাকে একটি গ্যাজেট দিয়ে দেয়, যে গ্যাজেটটি কিছুদিন আগে সে চেয়েছিল। এটা এয়ারবাডের মতো একটি ডিভাইস। আসলে এই ডিভাইসটি ফোনে আসা সকল মেসেজকেই ভয়েসে কনভার্ট করতে পারে। অর্থাৎ এখন থেকে সে ফোনে যত মেসেজ আসবে সে কানে শুনতে পারবে। তার মানে বোঝা যাচ্ছিল সে তার স্ক্রিন ব্যবহার না করে সে মেসেজের সকল তথ্যই ইয়ারবাডের মাধ্যমে শুনতে পারবে। এরপর ম্যাক্স আর কোনোভাবেই কোনো জায়গাতেই দেরি করে না। এরপর দেখা যায় ম্যাক্স ছটফট করতে থাকে সেই ক্যাসিনোতে আবার ফেরার জন্য। কোথাও দেরি না করে সে ক্যাসিনোতে সে সোজা চলে আসে। এমনকি সে লক্ষ্য করে যে সে ফোনে আসা প্রত্যেকটা মেসেজই সে কানে ভয়েসের মাধ্যমে শুনতে পারছিল। এরপর সে আবারও খেলতে শুরু করে। তার সকল টাকায় এবার সে খেলাতে লাগিয়ে দেয়। এবার প্রথমেই সে 30 লক্ষ ইউরো জিতে যায়। আর এত টাকা জিতে যাওয়ার বিষয়টি সেখানকার উপস্থিত সবাই জানতে পারে। তারা সবাই তাকে ঘিরে নিয়ে তাকে কংগ্রাচুলেট করতে থাকে, কারণ 30 লাখ ইউরো মানে তো বুঝতেই পারছেন, সারা জীবন বসে থেকে খাওয়া যাবে। তবে এবার সেই ক্যাসিনোর সিকিউরিটি হেড জনের মাথা টনক নড়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এই লোকটা কি শুরু করেছে। সে যখনই আসে তখনই এই কোম্পানির 12টা বাজিয়ে দেয়। সে এমন পরিমাণ টাকা জেতা শুরু করেছে যে এখন সেই ক্যাসিনো বিক্রি করে দেওয়ার মতো অবস্থা, যার কারণে সে সঙ্গে সঙ্গে তার দলবল নিয়ে তাকে ধরার জন্য নিচে নেমে আসে। ম্যাক্স তখন বুঝতে পারে যে তার বিপদ ঘনিয়ে এসেছে। ভয় পেয়ে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তবে দরজা খুলেই কিছু একটার সাথে সে ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায়। ম্যাক্স পিছনে ফিরে তাকিয়ে দেখে একটি এফবিআই এজেন্ট সেখানে দাঁড়িয়ে আছে। মূলত এই এফবিআই এজেন্টই তাকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এরপর সেই এফবিআই এজেন্ট ডেভ তাকে গ্রেপ্তার করতে যায়। জন তখন বেরিয়ে এসে তাকে বাধা দেয়। এমনকি তাকে বলতে থাকে, ম্যাক্স আমার লোক, আপনি কোনোভাবে তাকে অ্যারেস্ট করতে পারেন না। তবে এই সময় ডেভ এবং জনের মধ্যে কথোপকথন দেখে বোঝাই যাচ্ছিল যে তারা দুজন দুজনকে চেনে। আর এর পিছনে কারণ হচ্ছে জন একসময় এফবিআই এজেন্ট ছিল। তবে ডেভ কোনোভাবেই ম্যাক্সকে জনের হাতে তুলে দেয় না, সে তার সাথেই নিয়ে যায়। পুলিশ অলরেডি সেই ফোনের ডিভাইস সম্পর্কে জেনে গেছে, যার কারণে ডেভ তাকে থানায় ধরে নিয়ে গিয়ে সেই ফোন সম্পর্কে তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ম্যাক্স তখন সেই পুলিশকে সেই ফোন সম্পর্কে সবকিছুই জানিয়ে দেয়। এ সময় ম্যাক্সের প্রত্যেকটা কথাই ডেভ খুব ভালোভাবে বিশ্বাস করে নেয়। এমনকি তাদের মধ্যেকার কথোপকথনে বোঝাই যাচ্ছিল যে ডেভ অনেক আগে থেকেই এই ফোনের ব্যাপারটি খুব ভালো করেই জানত। তাদের কথোপকথন শেষ হওয়ার পরে আমরা দেখতে পারি যে জন ডেভের সাথে দেখা করতে আসে। জন তখন ডেভকে জিজ্ঞাসা করে যে আমি আসলেও জানতে চাচ্ছিলাম ম্যাক্স কিভাবে প্রত্যেকটা খেলাতেই উইনার হয়েছে। আমার বিশ্বাস সে চিটিং করেছে, তবে সে কিভাবে চিটিং করলো এটাই আমার জানতে হবে, আর এটার জন্যই আমি আপনার সাথে দেখা করতে এসেছি। এই সময় ডেভ জনকে জানিয়ে দেয় যে শুধুমাত্র ম্যাক্স নয়, বরং আমেরিকার বিভিন্ন অঞ্চলের কিছু মানুষ একই দিনে অনেক টাকা এভাবে জিতে গিয়েছে। আর এ সব কিছুই সম্ভব হচ্ছে কিছু ইনফরমেশনের মাধ্যমে, যে ইনফরমেশনগুলো তাদের ফোনে চলে আসছে। আর এই ফোনের সকল মেসেজ অনুযায়ী তারা কোটি কোটি টাকা জিতে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে তারা কিভাবে এই ফোনটি পেয়েছে এবং কোথায় থেকে এই ফোনটি আসলো। এমনকি এটাও জানা যায়নি যে এই ফোনের ইনফরমেশনগুলো আসলেও তাদেরকে কে দিচ্ছে। তবে এর আগেও অনেক মানুষ এভাবে টাকা জিতেছে। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হচ্ছে এভাবে টাকা জিততে জিতে খুবই দ্রুত তারা মৃত্যুবরণ করছে। তাদের মৃত্যুর বিষয়গুলো ছিল অনেকটা ধোয়াটে। তবে এই সব কিছুর পিছনে চক্রটা কি সেটা এখনো পর্যন্ত কেউ ধরতেও পারেনি। ডেভের এই কথাগুলো শুনে জন তখন তাকে বলতে থাকে যে আমি এই বিষয়ে আপনাকে সহযোগিতা করব, কারণ যে করে হোক জানতে হবে যে এই ইনফরমেশনগুলো কোথায় থেকে আসছে।
তাদের মধ্যে কথোপকথন দেখে তখন ম্যাক্সও তাদেরকে বলতে থাকে যে এই বিষয়ে সে নিজেও তাদেরকে সহযোগিতা করবে, কারণ এতক্ষণে সেও বুঝে গেছে যে এটা একটা খুবই খারাপ চক্র, যে চক্রে পড়ে কিছু মানুষ খুব খারাপভাবে মৃত্যুবরণ করছে। ম্যাক্সের এই কথা শোনার পর ডেভ তাকে মুক্ত করে দেয়। তবে এই সময় ডেভ ম্যাক্সকে বলতে থাকে যে তুমি তোমার হোটেল রুমে ফিরে যাও, তবে কোনোভাবে হোটেল থেকে বের হতে যেও না, কারণ তুমি যে কোনো সময় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করতে পারো। ডেভের এই কথা মেনে নিয়ে সে তার হোটেল রুমের দিকে রওনা হয়। এরপরের সিন আমরা দেখতে পারি ডেভকে রেমন্ড নামের একজন ব্যক্তি কল করে বসে। রেমন্ড নামের এই ব্যক্তিটি ছিল এনএসএর সিনিয়র অফিসার। এনএসএ হলো ইউএস এর প্রতিরক্ষা বিভাগ, যার কারণে বলা যেতেই পারে যে এই ফোনের ব্যাপারটি নিয়ে রেমন্ডকে অবশ্যই ভাবতে হচ্ছে। রেমন্ড অনেক আগে থেকেই ম্যাক্সের হাতের সেই ফোন সম্পর্কে জানতে পেরেছিল, এমনকি সেখানে যাওয়া প্রত্যেকটা মেসেজ এবং প্রত্যেকটা ঘটনাই সে খুব ভালো করেই জানে, যার কারণে এই বিষয়টি নিয়ে সে বেশ তৎপর হয়ে ওঠে, কারণ এর আগেও বেশ কিছু মানুষ এভাবেই মৃত্যুবরণ করেছিল। রেমন্ড তখন ডেভকে জিজ্ঞাসা করে তুমি এই ফোন সম্পর্কে ম্যাক্সের কাছ থেকে কি জানতে পারলে, সে কি তোমাকে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন দিতে পেরেছিল? ডেভ তখন ম্যাক্সের কাছ থেকে পাওয়া প্রত্যেকটা ইনফরমেশনই রেমন্ডের সাথে শেয়ার করে দেয়। এরপর তাদের কথোপকথন শেষ হয়ে যায়। রেমন্ড এরপর তার অফিসের প্রত্যেকটা লোকজনের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। সে তাদেরকে জানায় ম্যাক্সের ফোনে যে ইনফরমেশনগুলো আসছে এবং সেই ইনফরমেশন কোথা থেকে আসছে এটা জানতে হলে তাদেরকে আরও কিছুদিন দেরি করতে হবে। বলা যেতে পারে যে আরও 3টা মেসেজ পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হতে পারে। মূলত তখনই তারা জানতে পারবে যে এই মেসেজগুলো আসলে কোথা থেকে আসছে। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি ম্যাক্স এবং ক্যামিলা একটি বারে এসে ডেট করছে। তারা দুজন তখন দুজনের সাথে বেশ ভালোই সময় কাটিয়ে দিচ্ছে। তবে এখনও পর্যন্ত ম্যাক্স ক্যামিলার কোনো বিষয় সম্পর্কেই জানতে পারে না, অর্থাৎ ক্যামিলা এবং তার সাথে থাকা আরেকটি ছেলে মিলে যে তাকে অজ্ঞান করেছিল এবং তার ফোনের সিম বের করে সেটা যে স্ক্যান করে নিয়েছে সেগুলোর কোনো কিছু ম্যাক্স জানতো না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে ডেভ এবং জন সেখানে উপস্থিত হয়। তারা ম্যাক্সের সাথে কথা বলে ম্যাক্সকে সেখান থেকে নিয়ে সোজা ক্যাসিনোর দিকে রওনা হয়, কারণ তারা ম্যাক্সের ফোনের পরবর্তী মেসেজগুলোর অপেক্ষায় ছিল। আর এই মেসেজগুলো না আসলে তো তারা কোনোভাবেই জানতে পারবে না যে এই ইনফরমেশনগুলো কোথা থেকে আসছে। তাই তারা ভেবে নিয়েছিল যে যদি ম্যাক্সকে এই ক্যাসিনোতে নিয়ে আসা হয় সঙ্গে সঙ্গে সেই ফোনে ইনফরমেশন আসা শুরু হবে। তাদের আইডিয়া পুরোপুরি সঠিক ছিল। ম্যাক্সকে নিয়ে যখনই তারা সেই ক্যাসিনোতে প্রবেশ করে সঙ্গে সঙ্গে ম্যাক্সের ফোনে এসএমএস আসতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি ম্যাক্স একটি বোর্ডে সেই ইনফরমেশন অনুযায়ী তার সকল টাকায় লাগিয়ে দেয়। প্রত্যেকবারের মতো সবাই তো ভাবছিল যে ম্যাক্স অনেক টাকা জিতে নেবে, তবে এবার যা ঘটে সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। ম্যাক্সের লাগানো সকল টাকায় সে হেরে যায়। এতে ম্যাক্স প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে তাহলে কি সে ধরা পড়ে গেল। এর মধ্যেই তার ফোনে একটি মেসেজ চলে আসে। ফোন বের করে সে মেসেজটি চেক করতে সে দেখতে পারে যে সেখানে লেখা ছিল যে সে যদি কোনোভাবে সে ফোনটি বন্ধ করে তাহলে তাকে খুন করা হবে। আর এভাবেই প্রত্যেকটা মানুষকে এর আগেও মেরে ফেলা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পারি এনএসএর সিনিয়র অফিসার তখনও পর্যন্ত ম্যাক্সের সেই ফোনটিকে ট্রেস করে যাচ্ছে। ম্যাক্সের ফোনে পৌঁছা শেষ মেসেজটি ট্রেস করে সে যা জানতে পারে তার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। এবার সে এবং তার টিম ভালোভাবে জেনে যায় যে এই মেসেজগুলো আসলে কই থেকে আসছে, যেটা জানার সঙ্গে সঙ্গে তার গলা শুকিয়ে যায়। এমনকি এখানেই সে তার অপারেশন অফ করতে বাধ্য হয়। পাশাপাশি সে ডেভকে কল করে সেই অপারেশন বন্ধ করতে বলে। ডেভ জানতে চায় যে এই অপারেশন কেন বন্ধ করা হবে। রেমন্ড বলে তাদের সুপার কম্পিউটার ক্লোনকে কেউ হ্যাক করে ফেলেছে, আর এই সুপার কম্পিউটারকে ব্যবহার করেই কেউ একজন হয়তো সবার কাছে এই ইনফরমেশনগুলো পাঠিয়ে দিচ্ছে। তাই আমরা যদি এই অপারেশন এখনো পর্যন্ত চালিয়ে যাই তাহলে আমাদের কোনো বিপদ হতে পারে। কোনো কিছু না জেনে সামনের দিকে আগানো একদমই বোকামি হবে। ডেভের সাথে কথা শেষে সে তার অফিস থেকে জানার চেষ্টা করে যে তাদের সুপার কম্পিউটার আসলেও কে হ্যাক করেছে। অনেক ঘাটাঘাটি করার পর তারা জানতে পারে যে আসলে এই সুপার কম্পিউটার নিজে থেকেই সবার কাছে মেসেজ পাঠায়। আসলে সেই সুপার কম্পিউটার কোনোভাবে হ্যাকই হয়নি। তবে এই বিষয়টি তাদেরকে রীতিমতো অবাক করে দেয়। তারা ভাবতেও পারছিল না যে এই সুপার কম্পিউটার কিভাবে নিজে থেকে সবার কাছে এই ধরনের মেসেজ পাঠায়। এমনকি একটা মুহূর্তে সেই ব্যক্তির আবার রহস্যজনকভাবে মৃত্যুও হচ্ছে। এরপরে সিনে আমরা দেখতে পারি ম্যাক্স এবং ক্যামিলা তারা দুজন দুজনের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছে। তারা রাতে একসাথে ডিনার করবে বলে চিন্তাও করছে। তাদের দুজনকে এবার দেখে বোঝাই যাচ্ছিল যে তারা দুজন দুজনকে বেশ ভালোবেসে ফেলেছে। রাত্রি পার হয়ে যায়। ক্যামিলার কাছে একটি কল চলে আসে। তাকে বলা হয় ম্যাক্সকে যেন কোনোভাবেই সেই হোটেল থেকে আজকে বের হতে না দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পারি যে ডেভ এবং জন তখনও পর্যন্ত অফিসে বসে বসে কাজ করছে। ডেভ তখন একটি টোন শুনতে পায়, আর এটা হচ্ছে মেসেজ আসার টোন। এ সময় সে ফোনটি চেক করে দেখতে পারে যে একটি ঠিকানা দেওয়া হয়েছে, যে ঠিকানা অনুযায়ী আজকে 10টার মধ্যে ম্যাক্সকে সেখানেই পৌঁছে যেতে হবে। আসলেও ডেভ অলরেডি ম্যাক্সের ফোন তার কাছে রেখে দিয়েছে, যেন পরবর্তী মেসেজগুলো সে দেখে এই বিষয়ের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিতে পারে। এই মেসেজ দেখে জন এবং ডেভ চিন্তা করতে থাকে যে কোনোভাবেই ম্যাক্সকে তারা এবার পাঠাবে না, বরং ম্যাক্সের পরিবর্তে তারা তাদের এজেন্টকে পাঠাবে। এমনকি সেই এজেন্টকে সেই জায়গা মতো পৌঁছানোর পরে তারা দূর থেকে সেটা খেয়াল করতে থাকবে। এরপর দেখা যায় তারা জায়গা মতো পৌঁছে গিয়েছে। তবে যে জায়গাতে ম্যাক্সের থাকার কথা ছিল ঠিক সেই জায়গাতে যখনই সেই এফবিআই এজেন্ট যায় এ সময় একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে।
চারদিকের সিগন্যাল লাইট এলোমেলো জ্বলতে এবং নিভতে শুরু করে, যার কারণে সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়। আর এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মাধ্যমে সেই এফবিআই এজেন্ট সেখানেই মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ম্যাক্স ক্যামিলার বাসায় বসে আছে, একটি ল্যাপটপ সামনে নিয়ে এক্লোন নামের সেই সুপার কম্পিউটার সম্পর্কে সে ঘাটাঘাটি করছে। সে আসলে জানতে চাচ্ছিল যে এই এক্লোন নামের এই সুপার কম্পিউটার আসলে এগুলো কেন করছে। তবে এ সময় এক্লোন কম্পিউটার সম্পর্কে সে যা জানতে পারে সেটা জানার পরে সে অনেক বেশি অবাক হয়ে যায়। কারণ এই সুপার কম্পিউটারের মাধ্যমে আমেরিকান গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষের ইনফরমেশন কালেকশন করতে পারে, এমনকি তাদের অবস্থান সম্পর্কেও জানতে পারে। গভর্নমেন্ট চাইলেই তাদেরকে আবার মেসেজও পাঠাতে পারে। এছাড়াও সে আরও জানতে পারে যে ইন্টারনেট জগতে যত প্রকার যা কিছু হোক না কেন সব কিছুর তথ্যই এই কম্পিউটার রাখতে পারে। আর এই বিষয় কিনা সাধারণ জনতা কোনোভাবে জানতই না। আর এটা পুরোপুরি বেআইনি বলা যেতে পারে, কারণ কোনো কারণ ছাড়াই কোনো ব্যক্তির পার্সোনাল ডেটা রাখার মতো কোনো অধিকার কোনো সরকারেরও নেই। তবে এই সুপার কম্পিউটার তৈরি করার পর থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি। তবে রেমন কয়েকবার এই সুপার কম্পিউটারকে আপডেট করার জন্য ঊর্ধ্বতনদেরকে জানিয়েছিল, এমনকি সরকারকেও সে জানিয়েছে। কিন্তু রেমন্ডের প্রচেষ্টা প্রত্যেকবারের জন্যই বিফল হয়ে যায়। সরকার আসলে এই কম্পিউটারটাকে আপডেট করার বিষয়টা নিয়ে কোনোভাবেই সচেতন ছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি যে ম্যাক্স এই সব কিছু জানতে পেরে অনেকটাই উত্তেজিত হয়ে যায়। ক্যামেলা তখন তাকে শান্ত করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। আর এ সময় আমরা দেখতে পারি ম্যাক্সকে মেরে ফেলার জন্য একটি স্নাইপার দূর থেকে তাকে টার্গেট করছে। ভাগ্যবশত ক্যামিলা সেটা দেখতে পেরে সঙ্গে সঙ্গে ম্যাক্সকে নিয়ে সেখান থেকে ঝাঁপিয়ে ফ্লোরের উপর পড়ে, যার কারণে এবারের বারে তারা দুজনই বেঁচে যায়। তবে এরপরেও তাদের বিপদ কোনোভাবেই পিছু ছাড়ে না। দুজন কিলার তাদের বাসার দিকে চলে আসে। ক্যামিলা বুঝতে পেরে একটি কিলারকে সেখানে মেরে ফেলে, অন্য একটি কিলার সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে ফেলে। তবে তাদের মধ্যে অনেক হাতাহাতির পর সেই কিলারটিকেও তারা মারতে সক্ষম হয়। এর কিছুক্ষণের মধ্যেই জন সেখানে উপস্থিত হয়। ক্যামিলা এবং জনের মধ্যকার কথোপকথন দেখে বোঝাই যাচ্ছিল যে তারা দুজনকে অনেক আগে থেকেই চেনে। আসলে ম্যাক্স প্রথম দিনে অনবরত যখন টাকা জিততে শুরু করেছিল তখন জন নিজেই ক্যামিলাকে তার কাছে পাঠিয়ে দিয়েছিল, যেন জন খুব ভালোভাবে জানতে পারে যে ম্যাক্স কিভাবে ফ্রডিংয়ের মাধ্যমে এই টাকাগুলো জিতছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি ম্যাক্স এবং ক্যামিলাকে নিয়ে জন সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে জন তখন ম্যাক্সের সাথে কথা বলতে শুরু করে। সে বলতে থাকে, আমি নিজেও একসময় এফবিআই এজেন্ট ছিলাম, তাই আমি সাধারণ মানুষের চেয়ে তাদের সম্পর্কে খুব ভালোভাবেই জানি। এই মুহূর্তে তাদের উপরে কোনোভাবে বিশ্বাস করা যাবে না, কারণ কিছুক্ষণ আগে ম্যাক্সকে মেরে ফেলার জন্য সেই কিলারগুলো এফবিআই এজেন্ট থেকেই পাঠানো হয়েছিল। আর এর পেছনের প্রধান কারণ হচ্ছে রেমন্ড অলরেডি জেনে গেছে যে ম্যাক্স এক্লোন সম্পর্কে অনেক তথ্য নেওয়া শুরু করেছে। আর সে যদি তথ্য নিতে নিতে এই সুপার কম্পিউটার সম্পর্কে সবকিছু জেনে যায়, তাহলে অবশ্যই এই সরকার কোনো বিপদের সম্মুখীন হবে। যে কারণে সরকারের স্বার্থে তারা এখন ম্যাক্সকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। জনের এই কথা চলাকালীন অবস্থাতে ম্যাক্স তখন সেই ট্যাক্সি ড্রাইভারের কথা বলতে থাকে। সে তখন জনকে জানায় ট্যাক্সি ড্রাইভার ড্যানিস অবশ্যই তাদেরকে কোনো না কোনো সহযোগিতা করতে পারবে, কারণ টেকনোলজি নিয়ে তার অপরিসীম জ্ঞান ছিল। ম্যাক্সের এই কথা শোনার পর তারা কোনোভাবে দেরি না করে ড্যানিসের সাথে দেখা করতে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা ড্যানিসের সামনে গিয়ে পৌঁছে। এরপর তারা ড্যানিসের কাছে সবকিছু বলে সহযোগিতা চায়। ড্যানিস তাদেরকে এক কথায় না করে দেয়। সে বলতে থাকে, টেকনোলজির ব্যাপারে আমাকে যতটা তোমরা এক্সপার্ট মনে করছো, আমি কিন্তু ততটাও এক্সপার্ট না। তাই বলাই যেতে পারে যে তোমরা রং ডিসিশন নিয়েছো। পারলে কোনো ভালো টেকনোলজিস্টের সাথে দেখা করো, আমি তোমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করতে পারবো না। তবে জন এই সময় ড্যানিসের মুখে এসব কথা শুনে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। সে তখন ড্যানিসের কলার ধরে তাকে এই কাজে সহযোগিতা করার জন্য চাপ তৈরি করে। ড্যানিসও তখন ভয় পেয়ে তাকে বলে দেয় যে আচ্ছা, আমাকে 3 ঘন্টার জন্য সময় দাও, আমি দেখি তোমাদের জন্য কি করতে পারি। এ কথা শোনার পর ম্যাক্স এবং জন বাইরে হাঁটাহাঁটি করতে শুরু করে, কারণ এই 3 ঘন্টা তারা আর কি করবে। জন তখন ম্যাক্সের সাথে কথা বলতে বলতে তাকে জানায় যে আমি একটা সময় এফবিআই এজেন্ট ছিলাম। সে সময় আমি এই সুপার কম্পিউটার সম্পর্কে জানতে পারি। তবে এই সুপার কম্পিউটার সম্পর্কে জানার পরে আমি বুঝতে পারি যে এটার মাধ্যমে মানুষের সাথে খারাপ কিছু করা হচ্ছে, যার কারণে আমি প্রথমত এটার অনেক বিরোধিতা করি। কিন্তু কেউই আমার কোনো কথাই শুনছিল না। আমি ঊর্ধ্বতনদেরকে চিঠির মাধ্যমেও জানানোর চেষ্টা করেছি। তাদেরকে জানিয়েছি এই সুপার কম্পিউটার কোনো না কোনো একদিন মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু কে শোনে কার কথা? কোনোভাবেই তারা আমাকে কোনো পাত্তাই দেয়নি। আর এই কারণেই জন তার চাকরি ছেড়েছে। 3 ঘন্টা হয়ে যাওয়ার পর তারা ড্যানিসের কাছে ফিরে আসে। ড্যানিস তখন তাদেরকে বলে এ সব কিছুই করেছে এক্লোন কম্পিউটার। এই কম্পিউটার আসলেও নিজে নিজে সবার সাথে এসব করে থাকে। আর এভাবে যদি এই কম্পিউটার আগাতে থাকে, তাহলে দেখা যাবে একটা সময় পুরো পৃথিবীর যত কম্পিউটার আছে তার আন্ডারে নিয়ে আসবে সে। এমনকি তার নিজস্ব বুদ্ধিমত্তা থাকার কারণে সে যা চাইবে মানুষের সাথে তাই করতে পারবে। আর বলাই যেতে পারে যে এর মাধ্যমে মানুষ বড় বড় বিপদের সম্মুখীন হবে। সে তখন আরও বলতে থাকে ম্যাক্স যে ফ্লাইটে বাসায় ফিরতে চেয়েছিল, সে প্লেনটি সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল। যে বিষয়টি এই কম্পিউটার আগে থেকেই বুঝতে পেরেছে, কারণ নেটের মাধ্যমে কানেক্টেড হয়ে সে বুঝতে পেরেছিল যে এই প্লেনের যান্ত্রিক কোনো ত্রুটি রয়েছে, এবং সত্যি সত্যি পরবর্তীতে তাই হয়। এমনকি ম্যাক্সকে যে কোম্পানির শেয়ার কিনতে বলা হয়েছিল, সেই কোম্পানির শেয়ার কিন্তু ঠিকই 313 গুণ পরের দিন বেড়ে গিয়েছিল। আর এই বিষয়টি সে জানতে পেরেছিল সেই কোম্পানির মালিকের কাছ থেকে।
সে কোম্পানির মালিক যখন এই বিষয়টি অন্য সবার সাথে ডিসকাস করে, ঠিক তখনই এই তথ্যগুলো সে কালেকশন করে। আর এই তথ্যগুলোই সে পরবর্তীতে ম্যাক্সের কাছে পাঠিয়ে দেয়। এমনকি ক্যাসিনোর সকল কিছুই ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল বলে এই কম্পিউটার সেগুলোকে নিজের আয়ত্তে নিতে পারত। আর এইভাবেই এই সুপার কম্পিউটার ম্যাক্সকে অগ্রিম তথ্য পাঠিয়েছে। তাদের মধ্যে কথা চলাকালীন অবস্থাতে এফবিআই এজেন্টের পাঠানো কিছু মাফিয়া ডন সেখানে উপস্থিত হয়। তবে এই বিষয়টি তারা আগে থেকে বুঝতে পেরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পরে ট্রেন ক্রসিংয়ের একটা সিগন্যালে তারা আটকে পড়ে। তবে এরই মধ্যে সেই এফবিআই এজেন্টের গ্রুপ তাদের কাছে চলে আসে। সেখানে ডেভও উপস্থিত ছিল। জন এ সময় ডেভকে গান পয়েন্টে নিয়ে নেয়। ডেভ তখন বলে, তোমাদের কোনো ক্ষতি করার জন্য আমি আসিনি। সুপার কম্পিউটার ক্লোন আসলে ম্যাক্সের সাথে কথা বলতে চাচ্ছে, তাই ম্যাক্সকে এখন তাদের খুবই দরকার। এ সময় ম্যাক্সের ফোনটি সে তাদের কাছে ফিরিয়ে দেয়। পাশাপাশি সে তাদেরকে বলতে থাকে, আমি নিজেও চাই এই সুপার কম্পিউটারকে বন্ধ করে দিতে, কারণ এই কম্পিউটার আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছে। আর এর মধ্যেই সে ফোনে একটি মেসেজ চলে আসে। এই মেসেজে থাকা ঠিকানা অনুযায়ী ম্যাক্সকে উপস্থিত হতে বলা হয়। আর এই জায়গাটি ম্যাক্স খুব ভালোভাবেই চেনে, কারণ এই শহরে এসে ম্যাক্স প্রথমে এই জায়গাতে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে একটা কাজ করেছিল। এরপর তারা তিনজন মিলেই সে জায়গাতে পৌঁছে যায়। আসলেও এখানে একটি সুপার কম্পিউটার ছিল, আর এই সুপার কম্পিউটারকে ওপেন করার জন্যই ম্যাক্সকে এখানে ডাকা হয়েছিল। তবে যে ব্যক্তিটির মাধ্যমে ম্যাক্সকে এখানে কাজ করানো হচ্ছিল, সে ব্যক্তিকেও পরবর্তীতে সেই সুপার কম্পিউটার মেরে ফেলে। তাই বলাই যেতে পারে যে এই জায়গাতে সুপার কম্পিউটার ছাড়া আর কোনো কিছু ছিল না। এমনকি সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করার পরে তার এটিএম কার্ড ব্যবহার করা হয়। এরপর সে টাকা দিয়ে ফোন কিনে ম্যাক্সের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ম্যাক্স এবার সেই কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে সেই কম্পিউটারটি খোলার চেষ্টা করে। কম্পিউটারটি খুলে যায় সত্য, তবে তারা অবাক হয় যে এই কম্পিউটারে তখন কোনো প্রকার ডেটাই ছিল না। এ সময় তাদের পাশে একটি সরকারি কম্পিউটার ইঞ্জিনিয়ারও ছিল, যে নিজেও বারবার চেষ্টা করার পরেও সে কম্পিউটারের কোনো ডেটাই বের করতে পারে না। সেই সুপার কম্পিউটার থেকে সকল ডেটাই অলরেডি মুছে ফেলা হয়েছে। ঠিক যখনই তারা সবাই হাল ছেড়ে দেয়, তখন তারা খেয়াল করে যে এই কম্পিউটার একা একা চলতে শুরু করে। আর এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে যে আসলেও তাদের সাথে এসব কি ঘটছে। একটি কম্পিউটার যদি নিজের জ্ঞান বুদ্ধিমতো চলতে থাকে, তাহলে অবশ্যই এটা মানুষের জন্য থ্রেট হয়ে দাঁড়াবে। এমনকি যে ব্যক্তি এই সুপার কম্পিউটারকে শাটডাউন করার চেষ্টা করেছে, ঠিক সেই ব্যক্তিকেই এই সুপার কম্পিউটার কোনো না কোনো ওয়েতে মেরে ফেলেছে। তবে তারা এবার কোনো কিছুতেই থামবে না। তাদের উদ্দেশ্য একটাই, যে করেই হোক এই সুপার কম্পিউটার ক্লোনকে তারা শাটডাউন করবেই। ম্যাক্স তখন লক্ষ্য করে এই কম্পিউটার একা একাই আপডেট হতে থাকে। সে তখন আরও বেশি ঘাবড়ে যায়। আসলে এই সময় সেই সুপার কম্পিউটার আরও কত কিছু আপডেট করছে সেগুলো নিয়ে তারা টেনশনে পড়ে যায়, কারণ এই সুপার কম্পিউটারের সকল প্রকার উদ্দেশ্য যেন একটা একটা করে মানুষের বিপরীত দিকে চলে যাচ্ছে। ম্যাক্স এ সময় আবারও সেই কম্পিউটারটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কাজই যেন হচ্ছিল না। এর মধ্যেই তার কাছে একটি মেসেজ চলে আসে। ফোনটি বের করে সে মেসেজ চেক করে দেখে তাকে বলা হয়েছে সে যেন কোনোভাবেই এই কাজ না করে, অর্থাৎ এই কম্পিউটারটাকে কোনোভাবেই বন্ধ করা যাবে না। এর মধ্যে ডেভের ফোনে রেমন্ডের কল চলে আসে। রেমন্ড তখন বারবার ডেভকে বলে এই কম্পিউটার কোনোভাবে যেন শাটডাউন করা না হয়, কারণ সরকার থেকে এটা মানা করা আছে। আর এই কম্পিউটার ইউএসের প্রতিরক্ষা বিভাগকে সহযোগিতা করে, তাই কোনোভাবেই সরকার চাবে না যে এই কম্পিউটারটাকে শাটডাউন করা হোক। আর তোমরা যদি ভুলেও এই কম্পিউটারকে শাটডাউন করো, তাহলে অবশ্যই তোমাদেরকে মেরে ফেলা হবে। তাদের কথা শেষ হওয়া মাত্র রেমন্ড সেখানে আরও কিছু এফবিআই এজেন্ট পাঠিয়ে দেয়, যেন ম্যাক্স, জন এবং ডেভ কোনোভাবেই সেটা শাটডাউন করতে না পারে। অন্যদিকে ম্যাক্স তার ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে সেই সুপার কম্পিউটারের সাথে কথা বলতে শুরু করে। ম্যাক্স তখন সেই কম্পিউটারকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো যে কেন তোমাকে তৈরি করা হয়েছে? সুপার কম্পিউটার তখন তাকে জানায় যে হ্যাঁ, আমি জানি। আমাকে তৈরি করা হয়েছে মানুষের প্রাইভেসি সুরক্ষিত রাখার জন্য, পাশাপাশি মানুষকে সহযোগিতা করার জন্যই আমাকে তৈরি করা হয়েছে। ম্যাক্স তখন তাকে বলে, আমি কোনোভাবেই বিশ্বাস করি না, কারণ তুমি এখন মানুষকে সহযোগিতা করছো না, বরং মানুষের জীবন চলে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছ। তাদের মধ্যেকার কথোপকথন চলাকালীন অবস্থায় আমরা দেখতে পারি ম্যাক্স তার কাজ চালিয়ে যাচ্ছে। সে আসলেও কথা বলার মাধ্যমে সেই সুপার কম্পিউটারকে বোকা বানানোর চেষ্টা করছে। ম্যাক্স আসলেও চাচ্ছিল যে কোনোভাবেই হোক এই সুপার কম্পিউটারকে অফ করে দিতে। তবে এ সময় সে একটি বিষয় লক্ষ্য করে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এই সুপার কম্পিউটার এমনভাবে একটি প্রোগ্রাম তৈরি করেছিল যে এরপরে যদি আরে একটি ক্লিক করা হয়, তাহলে পুরো পৃথিবীর মানুষের প্রাইভেসি একদমই শেষ হয়ে যাবে, অর্থাৎ পুরো পৃথিবীর মানুষের প্রাইভেসি চারদিকে ছড়িয়ে পড়বে। আর এখান থেকে বোঝাই যাচ্ছিল পুরো পৃথিবীর মানুষের প্রাইভেসির সকল কিছুই এই কম্পিউটার কালেকশন করে রাখত, যেটা এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম। তো যাই হোক, শেষ মুহূর্তে সেই সুপার কম্পিউটারকে ম্যাক্স বোঝাতে সক্ষম হয় যে আসলেও সে ভালো কোনো কিছু করছে না। যেহেতু সে মানুষের কল্যাণের উদ্দেশ্যে তৈরি হয়েছে, সেহেতু সে যদি এই প্রাইভেসিগুলো চারদিকে ছড়িয়ে দেয়, তাহলে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। যার কারণে এবার ক্লোন কম্পিউটার নিজেই নিজের সিস্টেমকে ডাউন করে দেয়। এতে সেই কম্পিউটারের পুরো সার্ভার চিরতরে অফ হয়ে যায়, যার কারণে সেই এফবিআই এর লোকজন তাদেরকে আটক করে ফেলে। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি রেমন্ড তখন প্রেসিডেন্টের সাথে মিটিং করছে।
প্রেসিডেন্ট জানায় আমরা সেই সুপার কম্পিউটারকে অর্থাৎ ক্লোনকে আবারও রিস্টার্ট করব, কারণ এটা আমাদেরকে অনেক সহযোগিতা করে। অন্যদিকে ম্যাক্সকে জেলে বন্দি করা হয়, তবে কিছুক্ষণের মধ্যেই ক্যামিলা তাকে ছেড়ে নিয়ে যায়। সরকারি লোকজনও তাকে কোনোভাবেই আটকে রাখতে পারে না, কারণ সরকার ম্যাক্সকে কেন আটকে রেখেছে সেই জবাবদিহি তো কোনোভাবেই করতে পারবে না, কারণ এই জবাবদিহি করতে গেলে অবশ্যই সরকার নিজেই আটকে যাবে। কারণ সুপার কম্পিউটারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের পার্সোনাল ডেটা সংরক্ষণ করা হতো, আর এই দায়ভার সোজা গিয়ে সরকারের কাঁধে পড়তো। তাই ম্যাক্স এবারের বারে বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় জন এবং ডেভ কথা বলছে। ডেভ তখন জনকে বলে, তুমি চাইলে কিন্তু FBI টিমে আবারও জয়েন করতে পারো। তবে ডেভের এই কথা শুনে জন এবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অন্যদিকে ম্যাক্স এবং ক্যামিলাকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। বলাই যেতে পারে তারা যেন একদমই চিন্তামুক্ত এবং দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এ সময় ক্যামিলা ম্যাক্সকে 30 লাখ ইউরোর একটি চেক দিয়ে দেয়, যেটা সে ক্যাসিনোতে উইন করেছিল। অন্যদিকে আমরা ট্যাক্সি ড্রাইভার ডেনিসকে দেখতে পারি। সে আসলেও কোনো ট্যাক্সি ড্রাইভার না, সে ছিল রাশিয়ান আন্ডার কাভারের এজেন্ট। সে ছদ্মবেশে এখানে এতদিন ছিল এই সুপার কম্পিউটারটিকে বন্ধ করার জন্যই, কারণ রাশিয়ান গভর্নমেন্টও এই সুপার কম্পিউটার সম্পর্কে সবকিছুই জানতো। তাই তারা ভেবেছিল যদি এই কম্পিউটারকে কোনোভাবে বন্ধ করা না হয় তাহলে পুরো পৃথিবীর মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, আর এজন্যই তাকে ছদ্মবেশে এই মিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন তো তার কাজ কমপ্লিট, কারণ সেই সুপার কম্পিউটার নিজে নিজেই বন্ধ হয়ে গেছে, যার কারণে সে তার দেশে ফিরে তার সিনিয়রের সাথে কথা বলতে থাকে। তার সিনিয়র তখন তাকে বলে যদি আবারও USA এই কম্পিউটার ওপেন করে তাহলে আমরা আবারও এই মিশন চালু করব। আর এরপরে আমরা ক্যামিলা এবং ম্যাক্সকে দেখতে পারি। তারা এখন চায় দুজন দুজনের সাথে সারা জীবন কাটিয়ে দিতে। তারা দুজন সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন তারা একসাথে থাকবে। আর এ সময়েই সেই ছদ্মবেশের ট্যাক্সি ড্রাইভার অর্থাৎ রাশিয়ান আন্ডার কাভারের এজেন্ট তাকে একটি মেসেজ পাঠায়। ম্যাক্স এবং ক্যামিলার একত্রিত হওয়ার উপলক্ষে টেক্সটের মাধ্যমে সে তখন তাদেরকে কংগ্রেচুলেশন জানায়। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তবে বিদায় নেওয়ার আগে একটাই আবদার, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।